আসসালামু আলাইকুম। এখন আমি আলোচনা করব মেটাপ্লাসিয়া। তো মেটাপ্লাসিয়া জিনিসটা কি? মেটাপ্লাসিয়া হচ্ছে একটা সেল থেকে আরেকটা সেলে ডিফারেন্সিয়েট হওয়া। তো একটা ইস একটা কলামনার সেল, এটা হচ্ছে একটা কলামনার সেল, এখান থেকে এটা রিপ্লেসড হয়ে স্কোয়ামাস সেল হয়ে গেল, এটা হচ্ছে একটা মেটাপ্লাসিয়া। অথবা এই স্কোয়ামাস সেল থেকে কলামনার সেলে রিপ্লেসড বা ট্রান্সফর্ম হয়ে গেল, এটা হচ্ছে মেটাপ্লাসিয়া। তো মেটাপ্লাসিয়ার ডেফিনেশনটা কি? ডেফিনেশন হচ্ছে মেটাপ্লাসিয়া ইজ এ রিভার্সিবল চেঞ্জ in which one differentiated cell is replaced by another differentiated cell type. তো এটা অলওয়েজ রিভার্সেবল এবং এইখানে সেল টাইপটা অলওয়েজ রিপ্লেসড হয়, কোনো নতুন সেল কিন্তু জেনারেট হয় না, অলওয়েজ রিপ্লেসড হয়। তো মেটাপ্লাসিয়ার টাইপ, মেটাপ্লাসিয়াকে ইউজুয়ালি দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে এপিথেলিয়াল মেটাপ্লাসিয়া আর একটা হচ্ছে কানেকটিভ টিস্যু মেটাপ্লাসিয়া। তো এপিথেলিয়াল মেটাপ্লাসিয়ার মধ্যে আবার দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে স্কোয়ামাস সেল মেটাপ্লাসিয়া আর একটা হচ্ছে কলামনার সেল মেটাপ্লাসিয়া। তো কথা হচ্ছে এই যে স্কোয়ামাস মেটাপ্লাসিয়া এবং কলামনার মেটাপ্লাসিয়া, এই দুইটা নামকরণ করা হয়েছে কিভাবে? যখন ধরলাম এটা হচ্ছে একটি কলামনার সেল, এটা যদি স্কোয়ামাসে ট্রান্সফর্ম হয় তাহলে সেটাকে স্কোয়ামাস মেটাপ্লাসিয়া বলা হয়। মানে যে নতুন সেলটাই ট্রান্সফরমেশন হচ্ছে, ওই নতুন সেলের নামেই মেটাপ্লাসিয়ার নামকরণ করা হয়েছে। তেমনি এই স্কোয়ামাস সেলটা যদি আবার কলামনার সেলে ট্রান্সফরমেশন করে সেটাকে বলা হয় কলামনার মেটাপ্লাসিয়া। মানে নতুন যেই সেলটা হবে ওই সেলের নামে ওই মেটাপ্লাসিয়ার নাম করা হয়েছে। তো স্কোয়ামাস মেটাপ্লাসিয়া কোথায় কোথায় হয়? স্কোয়ামাস মেটাপ্লাসিয়া ইউজুয়ালি আমাদের রেসপিরেটরি ট্র্যাকে হয় এবং আমাদের যেই স্যালাইভারি গ্ল্যান্ড আছে, এই স্যালাইভারি গ্ল্যান্ডের যেই ডাক্ট আছে, স্যালাইভারি যেই ডাক্ট, এই স্যালাইভারি ডাক্টে হয়। এছাড়া আমাদের যে প্যানক্রিয়াটিক ডাক্ট এবং আমাদের যেই বাইল ডাক্ট আছে। তো এখানে দেখতে পাচ্ছি আমাদের স্কোয়ামাস মেটাপ্লাসিয়া আমাদের রেসপিরেটরি ট্র্যাকে হচ্ছে, আমাদের যেই স্যালাইভারি ডাক্ট আছে, প্যানক্রিয়াটিক ডাক্ট এবং বাইল ডাক্ট, এইগুলাতে হচ্ছে। তো প্রথমেই আসি হচ্ছে আমাদের রেসপিরেটরি ট্র্যাক্ট। তো আমাদের রেসপিরেটরি ট্র্যাকের নর্মাল এপিথেলিয়াম হচ্ছে সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম। এখানে সিলিয়া থাকে এবং এটা হচ্ছে কলামনার এপিথেলিয়াম। তো এটা হচ্ছে রিপ্লেসড হয়ে স্কোয়ামাস এপিথেলিয়ামে কনভার্ট হয়ে যায়, এটা হচ্ছে স্কোয়ামাস এপিথেলিয়ামে কনভার্ট হয়ে যায়। এটা হচ্ছে স্কোয়ামাস এপিথেলিয়ামের কনভার্সন, মানে এটা বলা যায় স্কোয়ামাস মেটাপ্লাসিয়া। তো এটা হচ্ছে দুইটা কারণে ইউজুয়ালি হয়, একটা হচ্ছে যারা সিগারেট স্মোকিং করে লং টাইম ধরে তাদের হতে পারে। এছাড়াও এই রেসপিরেটরির যে স্কোয়ামাস মেটাপ্লাসিয়া, এটা আরও একটা কারণে হতে পারে, সেটা হচ্ছে ভিটামিন এ ডেফিসিয়েন্সি, ডেফিসিয়েন্সি অফ ভিটামিন এ। তো ভিটামিন এর ডেফিসিয়েন্সির জন্য কেন আমাদের রেসপিরেটরি ট্র্যাকে স্কোয়ামাস এপিথেলিয়াম হচ্ছে? তো ভিটামিন এটাকে ইউজুয়ালি রেটিনোইক অ্যাসিড বলা হয়, আমরা জানি। তো ভিটামিন এ হচ্ছে একটি রেটিনোইক অ্যাসিড। তো এই রেটিনোইক অ্যাসিড ইউজুয়ালি আমাদের যেই ট্রান্সক্রিপশন ফ্যাক্টর আছে, যখন জিন এক্সপ্রেশন হয় ওই ট্রান্সক্রিপশন ফ্যাক্টরের এক্সপ্রেশনে অনেক হেল্প করে থাকে। তো আমাদের যদি ভিটামিন এ ডেফিসিয়েন্সি থাকে, তার মানে আমাদের এই রেটিনোইক অ্যাসিডেরও ডেফিসিয়েন্সি থাকবে। তো রেটিনোইক অ্যাসিডের ডেফিসিয়েন্সির জন্যে আমাদের যেই ট্রান্সক্রিপশন ফ্যাক্টরটা ওইটা ডিসরেগুলেশন হয়ে যায়, এই জন্য আমাদের জিন এক্সপ্রেশনটা ঠিক মতো হয় না, আলটিমেটলি আমাদের স্কোয়ামাস মেটাপ্লাসিয়া হয়। তো কথা হচ্ছে এই রেটিনোইক অ্যাসিডটা কেন আমাদের স্কোয়ামাস মেটাপ্লাসিয়া করতেছে, মানে এই রেটিনোইক অ্যাসিডটা না থাকলে কেন আমাদের স্কোয়ামাস মেটাপ্লাসিয়া হচ্ছে? তো আমাদের জিন ট্রান্সক্রিপশনের একটা ইম্পর্টেন্ট স্টেপসে এই রেটিনোইক অ্যাসিডটা কাজ করে। ইউজুয়ালি আমাদের যেই নিউক্লিয়াস থাকে সেলের, এই নিউক্লিয়াসের মধ্যে একটি রেটিনোইক রিসেপ্টর থাকে। এই রেটিনোইক রিসেপ্টরের সাথে এই রেটিনোইক অ্যাসিডটা বাইন্ড করে। এই রেটিনোইক রিসেপ্টরের সাথে যখন এই রেটিনোইক অ্যাসিডটা বাইন্ড করে, তখন আমাদের এই ট্রান্সক্রিপশন ফ্যাক্টরগুলো ইউজুয়ালি স্টিমুলেটেড হয়ে আমাদের জিন এক্সপ্রেশন করে। তো যখন এই রেটিনোইক অ্যাসিডই থাকতেছে না আমাদের এই
রেটিনোইক রিসেপ্টরের সাথেও কিছু বাইন্ড হচ্ছে না এবং ট্রান্সক্রিপশন ফ্যাক্টরও ঠিকমতো কাজ করতেছে না, আলটিমেটলি ডিসরেগুলেশন হয়ে আমাদের স্কোয়ামাস মেটাপ্লাসিয়া হয়ে যাচ্ছে। অপরদিকে এখানে আরেকটা বললাম যে আমাদের যে কলামনার সিলেটেড কলামনারটা স্কোয়ামাস সেলে কনভার্সন হয় রেসপিরেটরি ট্র্যাকে, এই স্কোয়ামাস সেলটা কিন্তু স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস সেল, ঠিক আছে, স্ট্র্যাটিফাইড। তো কেন এটা হয়? একজন লং টাইম ধরে যদি সে স্মোকিং করে তাহলে এটা হয়ে থাকে। কারণ কি? কারণ লং টাইম ধরে যদি কেউ স্মোকিং করে তাহলে স্মোকিংটা একটা ইরিটেন্ট সাবস্টেন্স, ওটা আমাদের রেসপিরেটরি ট্র্যাকের যেই কলামনার সেল থাকে ওইখানে ইরিটেশন তৈরি করে। তো ইরিটেশনের জন্যে আমাদের এই স্ট্র্যাটিফাইড স্কোয়ামাসে কনভার্সন হয়ে স্কোয়ামাস মেটাপ্লাসিয়া হয়ে যায়। তো আমি এটা পরে সুন্দরভাবে আলোচনা করব। তো এবার আসি স্কোয়ামাস মেটাপ্লাসিয়া আমাদের এই স্যালাইভারি ডাক্ট, প্যানক্রিয়াটিক ডাক্ট এবং বাইল ডাক্ট, তিনটা ডাক্টে হচ্ছে। তো কেন এই তিনটা ডাক্টে হচ্ছে? ডিউ টু স্টোন ফর্মেশন। আমাদের এই স্যালাইভারি ডাক্ট, আমাদের প্যানক্রিয়াটিক ডাক্ট এবং বাইল ডাক্টে যদি কোনো স্টোন ফর্মেশন হয় তাহলে আমাদের এই স্কোয়ামাস মেটাপ্লাসিয়া হয়ে থাকে এই অর্গানগুলোতে। এবার আসি কলামনার মেটাপ্লাসিয়া। ইউজুয়ালি কলামনার মেটাপ্লাসিয়াতে আমাদের স্কোয়ামাস সেলটা কলামনার সেলে কনভার্ট হয়ে থাকে। তো এটা কোথায় হয়? এটা ইউজুয়ালি আমাদের ইসোফেগাসে হয়ে থাকে। ব্যারেট ইসোফেজাইটিস নামে একটা ডিজিজ আছে, ওইখানে আমাদের এই কলামনার মেটাপ্লাসিয়া হয়ে থাকে ইসোফেগাসে। তো এটা কেন হয়? এটা ইউজুয়ালি আমাদের যে স্টোমাকের যে হাইড্রোক্লোরিক অ্যাসিড ওইটা যদি বারবার রিফ্লাক্স হয়, তো রিফ্লাক্স হওয়ার কারণে আমাদের যে ইসোফেগাসের লোয়ার এন্ড, তো এই লোয়ার এন্ডে ইউজুয়ালি আমাদের স্কোয়ামাস এপিথেলিয়াম থাকে। তো স্কোয়ামাস এপিথেলিয়ামে বারবার এই হাইড্রোক্লোরিক অ্যাসিডটা রিফ্লাক্স হয়। তো বারবার রিফ্লাক্স হওয়ার কারণে এই ইসোফেগাসের যে লোয়ার এন্ডটা এখানে ইউজুয়ালি স্কোয়ামাস সেলে ইরিটেশন তৈরি করে। তো এই ডিজিজটা হচ্ছে রিফ্লাক্স ইসোফেজাইটিস। তো এই রিফ্লাক্স ইসোফেজাইটিসের জন্য আমাদের এই ইসোফেগাসের যে স্কোয়ামাস সেল এটা অ্যাডাপ্টেশন হওয়ার চেষ্টা করে। তো আমাদের যেহেতু স্টোমাক থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড রিলিজ হচ্ছে, তো আমাদের স্টোমাকে কিন্তু কলামনার সেল থাকে, ঠিক আছে। তো তখন আমাদের ইসোফেগাসও চাই যে আমি অ্যাডাপ্ট করব হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে, এই জন্যে সে অ্যাডাপ্ট করার জন্য তার যেই স্কোয়ামাস সেল থাকে ওটাকে রিপ্লেস করে এরা কলামনার করে ফেলে, ইন্টেস্টাইনের মতো, মানে স্টোমাকের মতো। তো করলে কি হয়? করলে ওটা আসলে কলামনার মেটাপ্লাসিয়া হয়ে যায় এবং এটাকে বলা হয় ব্যারেট ইসোফেজাইটিস বা ব্যারেট ইসোফেগাস। তো এইখানে অ্যাডেনোকার্সিনোমা হওয়ার চান্স অনেক বেশি থাকে। এবার আসে হচ্ছে কানেকটিভ টিস্যু মেটাপ্লাসিয়া। কানেকটিভ টিস্যু মেটাপ্লাসিয়া মানে হচ্ছে আমাদের নর্মাল টিস্যুতে আরেকটা টিস্যু ফর্মেশন হওয়া। যেমন ধরলাম আমাদের হচ্ছে এইখানে মাসেল, এটা মাসেলে বোন ফর্মেশন হচ্ছে একটা, ঠিক আছে, মাসেল একটা বোন ফর্মেশন হয়ে যাচ্ছে। তো এই মাসেলে যে বোন ফর্মেশন হয় এটাকে বলা হয় মায়োসাইটিস অসিফিকান্স। তো এই মায়োসাইটিস অসিফিকান্স ফর্মেশন হওয়ার অন্যতম কারণ হচ্ছে ইন্ট্রামাসকুলার হেমোরেজ। যখন এই মাসেলের মধ্যে ইন্ট্রামাসকুলার হেমোরেজ হবে অনেক, এই ইন্ট্রামাসকুলার হেমোরেজটা আস্তে আস্তে বোনে কনভার্সন হবে, এটাকে বলা হয় মায়োসাইটিস অসিফিকান্স। এছাড়াও আমাদের মাসেলের মধ্যে অ্যাডিপোস টিস্যু, কার্টিলেজও ফর্ম হতে পারে। তো কানেকটিভ টিস্যু মেটাপ্লাসিয়ার আরও একটা এক্সাম্পল হচ্ছে আমাদের যে অ্যাডিপোস টিস্যু, এই অ্যাডিপোস টিস্যু এবং আমাদের যেই ফাইব্রোব্লাস্ট, এই অ্যাডিপোস টিস্যু অ্যান্ড ফাইব্রোব্লাস্ট, এই দুইটা ইউজুয়ালি অস্টিওব্লাস্টে কনভার্ট হতে পারে। এটাও একটি কানেকটিভ টিস্যু মেটাপ্লাসিয়া। তো কানেকটিভ টিস্যু মেটাপ্লাসিয়া আমরা পাচ্ছি হচ্ছে মায়োসাইটিস অসিফিকান্স, এটা হচ্ছে মাসেলের মধ্যে আমাদের বোনস ফর্মেশন হচ্ছে ডিউ টু ইন্ট্রামাসকুলার হেমোরেজ, এবং অ্যাডিপোস টিস্যু এবং ফাইব্রোব্লাস্ট অস্টিওব্লাস্টে কনভার্সন হচ্ছে, এটা হচ্ছে কানেকটিভ টিস্যু মেটাপ্লাসিয়া। তো এই কানেকটিভ টিস্যু মেটাপ্লাসিয়া অলওয়েজ ইউজুয়ালি সেল ইনজুরি করে থাকে, কারণ এগুলো ইউজুয়ালি একটা মাসেলের মধ্যে ইউজুয়ালি একটা বোনস ফর্মেশন, অবশ্যই এটা অ্যাডাপ্টেশন না। তো সেল ইনজুরি আস্তে আস্তে এটা মানে অ্যাডাপ্টেশনই বলা যায়, বাট অ্যাডাপ্টেশন করতে করতে এটা অ্যাকচুয়ালি সেল ইনজুরি করে ফেলে, আলটিমেটলি সেল ডেথ হয়ে যাইতে পারে। তো এই মেটাপ্লাসিয়াকে
টু এজ শর্ট বলা হয়। তো এই মেটাপ্লাসিয়াকে টু এজ শর্ট বলা হয়। কেন টু এজ শর্ট বলা হয়? কারণ এই মেটাপ্লাসিয়া হলে ইউজুয়ালি দুইটা সমস্যা হয়ে থাকে, দুইটা ডিসঅ্যাডভান্টেজ হয়ে থাকে। তো প্রথম ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে লস অফ নর্মাল ফিজিওলজিক্যাল ফাংশন, আর দুই হচ্ছে ম্যালিগন্যান্ট ট্রান্সফরমেশন। তো প্রথমে আসি লস অফ নর্মাল ফিজিওলজিক্যাল ফাংশন। তো লস অফ নর্মাল ফিজিওলজিক্যাল ফাংশন হচ্ছে নর্মাল যেই ফাংশনটা করে থাকে আমাদের যেই সেলটা, এটা যদি মেটাপ্লেসিয়া হয় তাহলে আর করতে পারে না। যেমন হচ্ছে আমাদের এই রেসপিরেটরি ট্র্যাকের যেই কলামনার এপিথেলিয়াম থাকে, সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম, ওইগুলো নর্মালি মিউকাস সিক্রেশন করে এবং তাদের সিলিয়ারি মুভমেন্ট করে থাকে, করে কোনো ফরেন ম্যাটেরিয়ালকে ট্র্যাপড করে এবং সিলিয়ারি মুভমেন্টের দিয়ে ওইগুলো বের করে দেয়। তো যখন হচ্ছে আমাদের এইটা স্কোয়ামাস মেটাপ্লাসিয়া হয়ে যাবে, তখন কিন্তু এরা আর মিউকাস সিক্রেশন করতে পারবে না, কোনো মিউকাস সিক্রেশন হবে না। অপরদিকে এর কোনো সিলিয়ারি মুভমেন্টও আর হবে না, কারণ স্কোয়ামাসে কিন্তু সিলিয়া থাকতেছে না, এটা শুধুমাত্র স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়ামে কনভার্ট হয়ে যাচ্ছে। তো আলটিমেটলি এর লস অফ নর্মাল ফিজিওলজিক্যাল ফাংশনটা হয়ে যাবে। তো এবার আসি ম্যালিগন্যান্ট ট্রান্সফরমেশন। তো ম্যালিগন্যান্ট ট্রান্সফরমেশনটা আসলে কি? যখন একটা সেল আরেকটা সেলে মেটাপ্লাস্টিক চেঞ্জ করবে তখন ওইটার ম্যালিগনেন্সির চান্স অনেক বেড়ে যাবে। তো আমাদের কমন ম্যালিগনেন্সি হচ্ছে স্কোয়ামাস কার্সিনোমা, স্কোয়ামাস সেল কার্সিনোমা, কারণ আমাদের এই স্কোয়ামাস মেটাপ্লাসিয়া সব থেকে কমন। তো আমাদের এই ব্রঙ্কাই বা আমাদের যে ট্র্যাকিয়া, ওইখানে স্কোয়ামাস সেল কার্সিনোমা সব থেকে বেশি হয়ে থাকে, এটা হচ্ছে কমন। এছাড়াও আমাদের ব্যারট ইসোফেগাসে অ্যাডেনো কার্সিনোমা হয়ে থাকে। তো এটা হচ্ছে ম্যালিগন্যান্ট ট্রান্সফরমেশন হয়ে যায়। তো এবার আসে মেটাপ্লাসিয়ার অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ। তো ডিসঅ্যাডভান্টেজ আমি বলেই দিলাম, এই দুইটাই হচ্ছে এই মেটাপ্লাসিয়ার ডিসঅ্যাডভান্টেজ। এবার আসি অ্যাডভান্টেজ, তাহলে কি? অ্যাডভান্টেজ হচ্ছে এরা যে কোনো অ্যাডভার্স এনভায়রনমেন্টে সারভাইভ করতে পারে, এটা হচ্ছে এদের অ্যাডভান্টেজ। কিভাবে সারভাইভ করে? যেমন এটা হচ্ছে আমাদের রেসপিরেটরি ট্র্যাকে আমাদের সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম থাকে। তো কেউ যদি স্মোকিং করে, তাই না? তো স্মোকিং করলে যেই নিকোটিন বা আদার যেই সাবস্টেন্স, ওইগুলো তো ইউজুয়ালি আমাদের ইরিটেন্ট রেসপিরেটরি ট্র্যাকের জন্য। তো ওইগুলো যখন আসবে তখন আমাদের এই সিলিয়েটেড কলামনার এপিথেলিয়ামে ইউজুয়ালি অনেক ইরিটেশন তৈরি করবে। তো ইরিটেশনের কারণে এই সিলিয়েটেড কলামনার সেলটা ট্রান্সফর্ম হয়ে স্কোয়ামাস সেলে কনভার্ট হয়ে যাবে। তো স্কোয়ামাস সেলটা অনেক র্যাক্ট সহ্য করতে পারে, মানে এটা যত ঘষা মাজা সব কিছু ইজিলি সহ্য করতে পারে, এই জন্য এটা হয়ে যায়। এছাড়াও আরও একটা এক্সাম্পল দেওয়া যায়, যেমন আমাদের স্যালাইভালি গ্ল্যান্ডের যেই ডাক্ট, এই স্যালাইভালি গ্ল্যান্ডের ডাক্টে ইউজুয়ালি আমাদের কলামনার এপিথেলিয়ামটা রিপ্লেসড হয়ে স্কোয়ামাস হয়ে যাচ্ছে। তো এইখানে একটা স্টোন ফর্মেশন হচ্ছে, দেখা যাচ্ছে এই স্টোনটা ফর্মেশন হচ্ছে, এই স্টোনটা অলওয়েজ এর মধ্যে ঘষা মাজা করতেছে, র্যাগড হচ্ছে। তো এই ঘষা মাজাটা সহ্য করার জন্য এই স্কোয়ামাস এপিথেলিয়ামটাই কনভার্সন হয়ে যাচ্ছে, এটা হচ্ছে এর অ্যাডভান্টেজ। আর ডিসঅ্যাডভান্টেজ এই টু এডস শর্ট যেটা বললাম, এটা হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ। এবার আসি মেকানিজম অফ মেটাপ্লাসিয়া। মেটাপ্লাসিয়ার মেকানিজমটা কি? মেটাপ্লাসিয়ার মেকানিজম ইউজুয়ালি আমাদের সেলে কিছু স্টেম সেল থাকে। তো এই স্টেম সেলগুলোর জেনেটিক কিছু রিপ্রোগ্রামিং হয়ে থাকে। তো আমাদের স্টেম সেলের কিছু এই জেনেটিক রিপ্রোগ্রামিং হয়ে থাকে। তো এই জেনেটিক রিপ্রোগ্রামিংটা কি জন্য হয়? ইউজুয়ালি আমাদের সেলের যে নর্মাল ডিফারেন্সিয়েশন, যখন এই মেটাপ্লাস্টিক চেঞ্জটা হবে তখন আমাদের সেলটা ওই নর্মাল ডিফারেন্সিয়েশনটা ফলো করবে না, এটা একটি ডিফারেন্ট সিগন্যালিং পাথওয়েতে ডিফারেন্সিয়েশন করবে। এই ডিফারেন্ট সিগন্যালিং পাথওয়েটা ইউজুয়ালি তিনটা ম্যাটেরিয়ালের মাধ্যমে হয়ে থাকে, মানে ইউজুয়ালি তিনটা ম্যাটেরিয়াল এই সিগন্যালটা দিয়ে থাকে। এক হচ্ছে সাইটোকাইনস, দুই হচ্ছে গ্রোথ ফ্যাক্টর এবং তিন হচ্ছে এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স। তো এই সাইটোকাইনস, এই গ্রোথ ফ্যাক্টর, এই এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স একটা সিগন্যাল ট্রান্সডাকশন করে, যেই সিগন্যাল ট্রান্সডাকশনের জন্য এই স্টেম সেলের কিছু জেনেটিক রিপ্রোগ্রামিং হয় এবং এগুলো ইউজুয়ালি একটা অল্টারনেটিভ
পাথওয়েতে তাদের সিগন্যালিং মেনটেন করে ডিফারেন্সিয়েটেড হয়। তো তখন তাদের যে জিন এক্সপ্রেশনটাও অল্টারনেটিভ পাথওয়েতে এক্সপ্রেশন হয়ে আলটিমেটলি মেটাপ্লাসিয়াটা হয়ে থাকে। তো এবার আসি হচ্ছে আমাদের স্কোয়ামাস মেটাপ্লাসিয়া, যেটা রেসপিরেটরি ট্র্যাকে কেন হচ্ছে। এটা আমি আগেই বলেছি, আমাদের রেসপিরেটরি ট্র্যাকে যখন কোনো ইরিটেন্ট আসছে, মেনলি স্মোকিং, তো ইরিটেন্টের জন্য যে আমাদের কলামনার সেল থাকে, কলামনার সেলটা ইরিটেশন হয়ে এটা স্কোয়ামাস সেলে কনভার্ট হয়ে যাচ্ছে, কারণ স্কোয়ামাস সেলটা আমাদের বেশি ইরিটেশন সহ্য করতে পারে। দেন হচ্ছে আমাদের স্যালাইভারি গ্ল্যান্ডেও একই কারণে হচ্ছে স্টোনের জন্য, সেটাও বলেছি। তারপর আমাদের রিফ্লেক্স ইসোফেজাইটিসের জন্য যে ব্যারেট ইসোফেগাস হচ্ছে, ওর মেকানিজমটাও কিন্তু আমি আলোচনা করেছি, তো আমি আর নতুনভাবে আলোচনা করছি না। এবার সে হচ্ছে আমাদের সার্ভাইকাল মেটাপ্লাসিয়া হয় কিভাবে। আমাদের সার্ভিক্সেও কিন্তু মেটাপ্লাসিয়া হতে পারে। তো সার্ভাইকাল মেটাপ্লাসিয়া কিভাবে হচ্ছে, তো সার্ভিক্সের যেই ইনফ্লামেশন ওটাকে বলা হয় সার্ভিসাইটিস। তো সার্ভিক্সে সাইটিস হচ্ছে, তো যখন এই সার্ভিসাইটিস হচ্ছে, যখন সার্ভিসাইটিস অবস্থায় ইন্টারকোস্ট হয়, তখন একটা স্পার্ম যখন সার্ভিক্সে আসে, তখন এই স্পার্মের যেই ডিএনএ থাকে, এই স্পার্মের ডিএনএটা কি করে, এই স্পার্মের ডিএনএটাই সার্ভিক্সের যেই ডিএনএ থাকে ওই ডিএনএর সাথে অ্যাটাচ হয়। তো সার্ভিক্সের কোন ডিএনএ, সার্ভিক্সের একটি ট্রান্সফর্মিং জোন থাকে, ট্রান্সফর্মিং জোনটা ইউজুয়ালি স্কোয়ামো কলামনার জাংশন যেটা বলা হয়। এখানে হচ্ছে স্কোয়ামাস এবং যে কলামনারের জাংশন এইটাকে বলা হয় ট্রান্সফর্মিং জোন। তো এই স্পার্মের ডিএনএটা এই ট্রান্সফর্মিং জোনে যেই সেলগুলো থাকে, এই সেলের ডিএনএর সাথে ইউজুয়ালি অ্যাটাচ করে। তো অ্যাটাচ করার কারণে আলটিমেটলি ডিসপ্লাসিয়া হয়ে যায়। ডিসপ্লাসিয়ার কারণে এটিপিক্যাল কিছু এপিথেলিয়াম প্রডিউস হয়, আলটিমেটলি এই সার্ভাইকাল মেটাপ্লাসিয়া হয়ে যায়। এবার আসি মেটাপ্লাসিয়া এবং ডিসপ্লাসিয়ার ডিফারেন্স। তো মেটাপ্লাসিয়া হচ্ছে এক সেল থেকে আরেক সেলে ট্রান্সফরমেশন, মানে রিপ্লেসড হওয়া। আর ডিসপ্লাসিয়া হচ্ছে একটা সেলে যেই নর্মাল ইউনিফর্মিটি থাকে এবং তার যেই নর্মাল আর্কিটেকচার অরিয়েন্টেশন থাকে ওটা লস হয়ে যায়। যেমন একটা সেল হচ্ছে এইভাবে আর্কিটেকচার আছে, এর যে ইউনিফর্মিটি হচ্ছে সবগুলো কমাস আছে, এখান থেকে এটা কিছু কলামনার কিছু স্কমাস, তারপরে এই মানে ইউজুয়ালি একটা ইটের দেয়াল যেভাবে সাজানো থাকে ওইভাবে সাজানো না, ইউজুয়ালি হাবিজাবি হয়ে যায়, এটা হচ্ছে লস অফ ইউনিফর্মিটি, এটা হচ্ছে ডিসপ্লাসিয়া। তো মেটাপ্লাসিয়াটাই ইউজুয়ালি আমাদের একটা সেল রিপ্লেসড হয়ে যায়, কোনো নিউ সেল ফরমেশন হচ্ছে না, রিপ্লেসড হয়ে যাচ্ছে। আর এইখানে ইউজুয়ালি আমাদের যে মানে ডিসপ্লাসিয়া, যেটা ডিসপ্লাসিয়াতে আমাদের নিউক্লিয়ার এবং সাইটোপ্লাজমিক প্লিওমরফিজম শো করে, প্লিওমরফিজম। অপরদিকে মেটাপ্লাসিয়ার এক্সাম্পল হচ্ছে স্কোয়ামাস মেটাপ্লাসিয়া, আর ডিসপ্লাসিয়ার এক্সাম্পল হচ্ছে ডিসপ্লাসিয়া ইন দ্য স্কিন, সার্ভিক্স এইখানে হয়ে থাকে। তো এটা হচ্ছে আমাদের অল অ্যাবাউট মেটাপ্লাসিয়া। তো একটা কথা বলে রাখি, মেটাপ্লাসিয়াতে কিন্তু আমাদের একটা সেল আর একটা সেলে কিন্তু রিপ্লেস হচ্ছে, কখনো নিউ সেল ফরমেশন হচ্ছে না, এটা মনে রাখতে হবে। নিউ সেল হচ্ছে আমাদের যে স্টেম সেল থাকে, স্টেম সেল থেকে প্রডিউস হয়, বাট মেটাপ্লাসিয়া আমাদের অলরেডি যে আনডিফারেন্সিয়েটেড সেল থাকে, এই আনডিফারেন্সিয়েটেড সেল থেকে কিন্তু এই রিপ্লেস হয়ে মেটাপ্লাস্টিক নিউ সেল প্রডিউস হচ্ছে। তো মেটাপ্লাসিয়া অলওয়েজ আনডিফারেন্সিয়েটেড সেলে হয়ে থাকে। তো একটা ফিগার দেখি, এটা হচ্ছে মেটাপ্লাসিয়া। এখানে আমাদের যেই কলামনার সেলগুলো দেখতে পাচ্ছি, এটা হচ্ছে কলামনার সেল। এটা আস্তে আস্তে আমাদের যে স্কোয়ামাস সেলে যে মেটাপ্লাস্টিক চেঞ্জ হয়ে গেল, পুরো মেটাপ্লাসিয়া। আমরা যদি মাইক্রোস্কোপে দেখি তাহলে যে এখানে সব কলামনার সেল, এখানে সব কলামনার সেল দেখা যাচ্ছে, যে কলামনার সেল এটা আস্তে আস্তে যে স্কোয়ামাস সেলে কনভার্ট হয়ে গেল, এটা হচ্ছে স্কোয়ামাস মেটাপ্লাসিয়া। তো এখানে স্কোয়ামাস সেল কার্সিনোমা হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। দ্যাটস অল অ্যাবাউট মেটাপ্লাসিয়া।